এটাকে দেখে কেউ কেউ বলছেন যে এটা ভীমের গদা। 30-40 ফুট উঁচু এই স্তম্ভ দেখে কেউ কেউ বলছেন এটি হনুমানের লেজ। কেউ কেউ এটাকে হাইজ্যাক করে এর মাথাটিকে ঘষে এখানে রং চং লাগিয়ে ধর্ম ব্যবসা শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। তো ভারতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই স্তম্ভ এবং এখনো পর্যন্ত বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে দেশের এবং বিদেশের সমস্ত মানুষ। বন্ধুরা, আপনারা জানেন যে ভারতের একটি সুপ্রাচীন ইতিহাস রয়েছে, যে ইতিহাস প্রত্নতত্ত্ব, ভূতত্ত্ব, নৃতত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। অধুনাতম যে জিন গবেষণা, তার থেকে জানা যায় যে এই যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে 65,000 বছর ধরে মানব বিবর্তনের একটা ধারাবাহিক অধ্যায় চলেছে। যে অধ্যায়গুলো সেই শিকার সংগ্রহ থেকে একেবারে নগর সভ্যতার যুগে এসে মিলিত হয়েছে, আর প্রকৃতির সঙ্গে মিথস্ক্রিয়া করে পেয়েছে অভিজ্ঞতা এবং পরম্পরার সন্ধান। ঘটনা হলো যে দীর্ঘদিন ধরে ভারতের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এই সমস্ত বিশাল ইতিহাস, তার যে অবগুণ্ঠন উন্মোচিত করা হয়নি, তাকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে, তাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, তাকে হাইজ্যাক করার চেষ্টা হয়েছে, তাকে ব্রাহ্মণবাদী খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছে। তো আজকে এই যে পরিকল্পিত ষড়যন্ত্র এবং আজগুবি গল্পের ফাঁদে যে ভারতবর্ষের ইতিহাসটাকে ঢেকে রাখা হয়েছিল, একটা বিশাল অধ্যায়কে ঢেকে রাখা হয়েছিল, সেই অধ্যায়কে আমরা উন্মোচিত করব। এবং সেই অধ্যায় উন্মোচিত হলেই আপনারা দেখবেন উঠে আসছেন সম্রাট অশোক এবং তার কল্যাণকারী রাষ্ট্র ভাবনার ইতিহাস। 84,000 ধম্মরাজিকা যে স্তম্ভলিপি, যে গিরিলিপি, যদি আমরা ঠিক মতো মূল্যায়ন করি তাহলে ভারতবর্ষের আসল ইতিহাসটাকে আমরা পেয়ে যাব। এই যে 84,000 ধম্মরাজিকা অশোক নির্মাণ করেছিলেন, তার সবকটি কিন্তু ধ্বংস করা যায়নি। বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় পিলার, ধম্মরাজিকা মাথা উঁচু করে এখনো বেঁচে আছে। এমনই একটি স্তম্ভের কথা আজকে আপনাদের সামনে নিয়ে আসবো, এবং পাশাপাশি যে 14টি মূলত এডিক্ট, সেই 14টি এডিক্টের ওপরে আপনাদের সামনে বক্তব্য রাখবো, যাতে বোঝা যায় যে ভারতের ইতিহাসটি কি। প্রথমে চলে যাব হরিয়ানার তেপরাতে। হরিয়ানার যে তেপরা, সেটা যমুনা পারে অবস্থিত এইরকম একটি স্তম্ভ, কিন্তু সেই স্তম্ভটি অদ্ভুতভাবে স্বর্ণাভ। সকালের সূর্য যখন কিরণ দেয়, সেই সূর্যের আলো পড়ে এই পিলারটি স্বর্ণাভ হয়ে যায়। এই পিলারটি দেখার জন্যে সেই সময় সারা পৃথিবীর যে পণ্ডিতরা, সেই পণ্ডিতরা এসেছে এবং আরবীয় কিছু পণ্ডিতরাও এখানে এসেছেন। অদ্ভুতভাবে যে আরবীয় পণ্ডিতরা এই স্তম্ভ দেখার পরে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেছে, এবং সেই বিস্ময়ে হতবাক হওয়া বিষয়টি তারা তাদের যে লিটারেচার, সেই লিটারেচারে বর্ণনা করেছেন। সেখানে বলছেন, হে মানব, শুনে নাও,
এই যে স্তম্ভ সকালের সূর্য কিরণের ছোঁয়ায় স্বর্ণাভ আকার ধারণ করেছে এবং সকলকে বিস্মিত করে তুলেছে, তা বেহেশত থেকে আগত কোন এক ফেরেশতা বেহেশতি আখরে এই কল্প বৃক্ষ এখানে রোপণ করে আবার বেহেশতে ফিরে গেছে। এটা আপনারা পাবেন সিরাটে ফিরোজ শাহী 1371 পাটনা খোদা বক্স লাইব্রেরিতে এটা আপনারা পেয়ে যাবেন। সুতরাং এই আরবীয় যে পণ্ডিত, সেই পণ্ডিতদের ব্যাখ্যা শুনে ফিরোজ শাহ যেটা করলেন, তিনি বললেন যে এই যে তেপ্রাতে অবস্থিত এই যে পিলার, সেই পিলার আমি দিল্লিতে নিয়ে আসতে চাই। তেপ্রা দিল্লি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, যমুনা নদীর সঙ্গে রয়েছে সম্পর্ক। এত দূর থেকে অত বড় একটা পিলার নিয়ে আসা সম্ভব নয়। যদি রাস্তায় নিয়ে আসে ঘোড়ার গাড়ি কিংবা অন্যান্য কিছুতে, তাহলে এই পিলার ভেঙে যেতে পারে, সেই সম্ভাবনা আছে। ফিরোজ শাহ এই রিস্ক নিলেন না। তিনি কি করলেন, ওই যে বিশাল বড় লম্বা যে পিলারটি, সেই পিলারটিকে ভালো করে ঢেকে দেওয়ার জন্য একটা বিশাল বড় তুলোর আস্তরণ তার চারপাশে জড়িয়ে দিলেন। জড়িয়ে দিয়ে সেটাকে যমুনা দিয়ে দিল্লিতে নিয়ে চলে এলেন এবং বর্তমানে যে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম তৈরি হয়েছে তার পাশেই তিনি স্থাপন করলেন। ফিরোজ শাহ এই যে পিলার, সেই পিলারের নাম দিলেন মিনার এ জরিন। এই পিলারটি, এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিলারটি দেখার জন্য শুধুমাত্র আরবীয় বণিকেরা নয়, শুধুমাত্র আরবীয় পণ্ডিতেরা নয়, ইউরোপের পণ্ডিতরাও দেখে অবাক হয়ে গেলেন। এর যে লেখা, এর যে সূর্য কিরণে জলজল করে উঠছে, সেই সব দেখে ইউরোপিয়ান বণিকেরা, ইউরোপিয়ান স্কলাররা অবাক হয়ে গেলেন। এই পিলারটি পিতলের নির্মিত এবং সম্ভবত আলেকজান্ডার সিকান্দার এই ভারত বিজয়ের সময় সেই পোরাসকে তিনি পরাজিত করেছিলেন। সেই উপলক্ষে এই যে পিলারটি, এই পিলারটি নির্মাণ করে চলে গেছেন। অর্থাৎ আরব ফার্সি পণ্ডিত এবং ইউরোপিয়ান স্কলারদের এই বিবাদ থেকে একদম পরিষ্কার একটা জিনিস আমরা পাই যে এই পিলারের গায়ে নিখুঁত ভাবে যে আখরগুলো, যে ভাষায় লেখা আছে, তা আরব, পারস্য, ইউরোপিয়ান পণ্ডিতদের কাছে পরিচিত ছিল না। অর্থাৎ ফিরোজ শাহ কোটলার যে পিলারটি স্থাপন করা হলো, তখনও পর্যন্ত ওই পিলারের গায়ে কি লেখা আছে, পিলারটি কে তৈরি করেছে, এটা নিয়ে সাংঘাতিক রকমের বিভ্রান্তি তৈরি হয়। শক, হুন, পাঠান, মোগল এই দেশে এসে গেছে, কিন্তু ভারতবর্ষের এই যে বিশাল ইতিহাসের দিকে কেউ চোখ মেলে তাকায়নি। জেমস প্রিন্সেপ নামে এক অসাধারণ ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ, তিনি পালি ভাষায় ধম্মলিপি এবং খরষ্টি লিপি শিখে অ্যান্টিকগুলো যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেইগুলোকে খুঁজে বের করার জন্যে এবং এই যে রক এডিক্ট, পিলার এডিক্ট ইত্যাদি ইত্যাদি রয়েছে, সেইগুলোকে তুলে নিয়ে আসার জন্যে দায়িত্ব পান। এই জেমস প্রিন্সেপ ছিলেন কলকাতায় যে এশিয়াটিক সোসাইটি পত্তন হয়েছে তার প্রকাশিত প্রথম জার্নালের এডিটর বা সম্পাদক। এই জার্নালটির নাম ছিল দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। প্রথমে তিনি যেটা করেন সেটা হচ্ছে যে পাঠোদ্ধার করার পরে
তিনি পিলার অফ অশোকা নামে যে ধারাবাহিক লেখাটি তুলে ধরেন এই জার্নালের মধ্যে দিয়ে। 1901 সালে ভিনসেন্ট স্মিথ এই ঢেকে রাখা অধ্যায়গুলোকে নিয়ে কাজ শুরু করেন এবং সম্রাট অশোককে বিশ্বব্যাপী প্রচারের আলোয় নিয়ে আসে। 1925 সালে D.R. ভান্ডারকর দি রিজিয়ন অফ অশোকা তিনি প্রকাশ করেন এবং এই গবেষণামূলক যে লেখাটি, সেই লেখাটি থেকে সম্রাট অশোক এবং মৌর্য যুগের ইতিহাস উঠে আসে। আরো অনেক গবেষণা হয়েছে বিশেষ করে সম্রাট অশোকের উপরে, কিন্তু বিস্তারিত ইতিহাস তুলে ধরেছেন 1946 সালে পণ্ডিত ডক্টর B.M. বড়ুয়া, অর্থাৎ বেনি মাধব বড়ুয়া। এই B.M. বড়ুয়া যে গ্রন্থটি রচনা করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি মৌর্য যুগের রাষ্ট্রভাবনা, সেখানকার রাজনীতি, তার যে সমাজনীতি, সেখানকার দর্শন, সেই সময়ের দর্শন এবং একেবারে বিশদ করে গবেষণা করে তিনি প্রকাশিত করেছে। তো 1950 সালের আগে এত সুন্দর একটি গবেষণা আমাদের হাতে তুলে দিয়েছেন পণ্ডিত ডক্টর B.M. বড়ুয়া। 1952 সালের পরে বহু বহু লেখক এই সম্রাট অশোকের ইতিহাস তুলে আনতে শুরু করেন। এদের মধ্যে আছেন নীলাকান্ত শাস্ত্রী, গোখলে, A.C. সেন, D.C. সরকার। এরা মৌর্য বংশের, বিশেষ করে সম্রাট অশোকের সাথে যে বৌদ্ধিক বিচারধারা বা বুদ্ধের বিচারধারার সম্পর্ক নিয়ে নানা ধরনের গবেষণামূলক গ্রন্থ প্রকাশিত করতে শুরু করে। বিশেষ করে A.C. সেন গৌতম বুদ্ধের 2500তম জন্মদিন পালন করার সময় যে পুস্তিকাটি প্রকাশ করেন তার সূত্র ধরে উঠে আসে সম্রাট অশোক ও বুদ্ধ ধর্মের সংযোগ বা সমন্বয়। 1737 সাল থেকে জেমস প্রিন্সেপ যে অক্লান্ত পরিশ্রম এবং গবেষণালব্ধ প্রকাশনা সম্রাট অশোক সম্পর্কে করেন তা একেবারে দিগন্ত উন্মোচিত করে দেয়। বন্ধুরা, সূর্যকে একেবারে চিরকালের জন্য আড়াল করা যায় না, কিছু দিনের জন্য ঢেকে রাখা যায়। এই বহিরাগত মুসলমান শাসকদের কাজে লাগিয়ে তাদেরকে দিয়ে বুদ্ধকে আড়াল করা হয়েছিল, সম্রাট অশোকের ইতিহাসকে আড়াল করা হয়েছিল। কিন্তু শিক্ষার আলো এবং এই যে প্রজ্ঞা, সেটাই অজ্ঞানতাকে দূরে সরিয়ে দিয়েছে এবং আবার সম্রাট অশোকের কীর্তি আমাদের সামনে চলে এসছে। বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে সারা পৃথিবীর মানুষ যে একটি রাজা সমস্ত সত্তার দিকে লক্ষ্য রেখে বলতে পারে যে সমস্ত সত্তা আমার সন্তান, আমি যেমন নিজেকে ভালোবাসি সেইভাবে আমার সন্তানকে ভালোবাসতে হবে, রাজ পরিষেবা দিতে পারে। এইভাবে তিনি লিখে গেছেন গিরিলিপিতে। তো কলিঙ্গ লিপিতে তিনি লিখে গেছেন যে আমি, আমার যে পরবর্তী বংশধরেরা কেউ আর যুদ্ধের দ্বারা রাজ্য বিস্তার করবে না। যদি প্রকৃতপক্ষে বিজয় করতে হয় তবে হৃদয় জয় করতে হবে এবং সেটাই হবে আমার ধম্ম বিজয়। আসুন আমরা সবাই মিলে ভারতের এই যে মহান ইতিহাস, মহান কল্যাণকারী রাষ্ট্র ভাবনাকে আবার সামনে নিয়ে আসি এবং ভারতবর্ষের যে জিঘাংসার রাজনীতি শুরু হয়েছে, যে দখলদারির রাজনীতি শুরু হয়েছে, যেভাবে হিংসাকে প্ররোচনা দেওয়া হচ্ছে, যেভাবে প্রত্যেকটা সত্তাকে ধ্বংস করা হচ্ছে, সেই বিষয়টাকে প্রতিরোধ করে আবার কল্যাণকারী রাষ্ট্র ব্যবস্থাটাকে তুলে নিয়ে আসতে পারি।